কলকাতা আনন্দের শহর, ইতিহাসের শহর। কিন্তু রাত নামলে এই শহর বদলে যায়। অন্ধকারের ছায়ায় জেগে ওঠে অতীতের অভিশাপ, যাদের অস্তিত্ব হয়তো কেউ স্বীকার করে না, কিন্তু তারা ঠিকই আছে, অপেক্ষায়। আজ রাত আমি একা কাটাবো কলকাতার সবচেয়ে ভৌতিক জায়গাগুলোতে। প্রশ্ন একটাই, আমি কি ভোর পর্যন্ত বেঁচে থাকব? কলকাতা আনন্দের শহর, আলোয় মোড়া এক সংস্কৃতির মহাসমুদ্র। কিন্তু রাতের পর্দা নামলেই এই শহর পাল্টে যায়। কেমন যেন একটা অদৃশ্য ছায়া ভর করে পুরো পরিবেশে। অন্ধকার ঘনিয়ে এলে রাস্তাগুলো কি সত্যিই শূন্য থাকে, নাকি সেখানে অদেখা কেউ ঘুরে বেড়ায়? সেই রহস্যের উত্তর খুঁজতে আমি ঠিক করলাম কলকাতার সবচেয়ে ভৌতিক জায়গাগুলোতে এক রাত কাটাবো। এই কাজ করতে হলে সাহস লাগে। পারবি তো? বন্ধুরা জিজ্ঞেস করেছিল। আমি হেসে বলেছিলাম, ভয় কাকে বলে জানি না, কিন্তু আমি কি জানতাম এই রাত আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হতে চলেছে। কলকাতার সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে পার্ক স্ট্রিট সিমেট্রি অন্যতম। ব্রিটিশ আমলে তৈরি এই কবরস্থানকে ঘিরে কত যে গল্প শোনা যায়। রাত 12:45। একা একা কবরস্থানের ফটকের সামনে দাঁড়িয়ে আমি মনে মনে একটু নার্ভাস হয়ে পড়লাম। চারদিকে অন্ধকার, কুয়াশা আর পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, কেমন যেন পোড়া মাংসের মতো। কান পাততেই শুনতে পেলাম শস একটা ফিসফিস আওয়াজ। কে ওখানে? আমি চিৎকার করলাম। কেউ নেই। কিন্তু ঠিক তখনই সামনের একটা পুরনো সমাধির ওপর চোখ পড়তেই আমার বুকের ভিতর ধক করে উঠল। কোনো এক কালো ছায়া সেখান থেকে ধীরে ধীরে উঠছিল। ভোর রাত 3টা। আমি এবার পৌঁছালাম হাওড়া ব্রিজের নিচে। শোনা যায় এখানে মাঝরাতে একজন মহিলা কাঁদতে কাঁদতে সাহায্য চান। কেউ যদি তাকে সাহায্য করতে যায় তাহলে সে হাওয়ায় মিলিয়ে যায়। আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। নিঃশব্দ রাত, কেবল নদীর ধাক্কা লেগে ঢেউয়ের শব্দ। ঠিক তখনই হঠাৎ করেই একটা মেয়ের কান্নার আওয়াজ। চোখ বড় বড় করে আমি তাকিয়ে রইলাম। সামনের দিকেই একটি সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। দাদা, আমায় বাঁচান। একটা ঠান্ডা শ্বাস আমার গায়ে লাগলো। আমি পেছনে তাকাতেই কেউ নেই, কিন্তু যখন আমি সামনে তাকালাম তখন সেই মেয়েটি আমার একদম সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো গাঢ় কালো। রাত 4:30। এবার আমি পৌঁছালাম কলকাতা মেডিকেল কলেজের পুরনো বিল্ডিংয়ে। হাসপাতাল, যেখানে মৃত আর জীবিত একসঙ্গে বাস করে। এই বিল্ডিংয়ের 5ম তলায় নাকি মাঝরাতে কিছু একটা দেখা যায়। আমি উঠে গেলাম সেখানেই। শুনলাম হাসপাতালের করিডোরে কারো পায়ের শব্দ পড়ছে। একটু পরেই একজন নার্সের অবয়ব দেখলাম। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আপনি এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি কোনো উত্তর দিলেন না। হঠাৎ এক ঝলক আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখে মাংস নেই, শুধু একটা কঙ্কালসার চেহারা। আমি ছুটতে শুরু করলাম, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখি দরজা বন্ধ। পেছনে তাকাতে গিয়ে দেখলাম নার্সটি এখন আমার একদম সামনে। ভোর 5:30। আমি যেন মৃত্যুর হাত থেকে কোনোমতে বেঁচে ফিরলাম। এই শহর শুধু আলো আর সংস্কৃতির নয়, কলকাতার অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত, এক অভিশপ্ত রাত। সেদিনের রাত শেষ হয়েছে, কিন্তু সেই রাতের আতঙ্ক এখনও আমার শরীরের রক্তে বয়ে চলেছে। আমি বাড়ি ফিরে এলাম, দরজা বন্ধ করলাম, আলো জ্বালিয়ে বসলাম। মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক, কিন্তু সত্যিই কি তাই? ঘড়ির দিকে তাকালাম, সকাল 6:15। এক কাপ চা নিয়ে জানালার কাছে বসলাম। কলকাতা আবার তার ব্যস্ত রূপে ফিরে এসেছে। রাস্তায় হর্নের শব্দ, মানুষের কোলাহল, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমার মনে হলো আমি একা নই। আমি ক্লান্ত ছিলাম, ভাবলাম একটু ঘুমিয়ে নেব। ঘরের দরজা লক করে শুয়ে পড়লাম। ঠিক তখনই টিক 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 ঘড়ির কাঁটার আওয়াজ কেমন যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। আস্তে আস্তে চোখ খুললাম। সামনের আয়নার দিকে তাকাতেই শরীর জমে গেল। আয়নায় আমি শুয়ে নেই, বরং একটা কালো ছায়া আমার পাশে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি আতঙ্কে উঠে পড়লাম, কিন্তু যখন পেছনে তাকালাম কিছুই নেই। আবার আয়নায় তাকালাম, তখনও সেই ছায়া স্পষ্ট। ডিং ডং, সকাল 7টা। দরজার কলিং বেল বেজে উঠল। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজার ফুটো দিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু বেল বাজছে। আমি দরজা খুললাম। সামনের করিডোর একদম ফাঁকা, কিন্তু দরজার সামনে রাখা ছিল একটি পুরনো চিঠি। সাদা খামের ওপর কালো কালি দিয়ে লেখা, তুমি ফিরে এসেছো, কিন্তু ওরা তোমাকে ছাড়েনি। হাত থেকে খাম পড়ে গেল। পেছনে থেকে কে যেন ফিসফিস করে বলল,
আমরা তো এখনো এখানে আছি। আমি কাপা কাপা হাতে চিঠিটা তুললাম। খামের ভেতর একটা হলুদ হয়ে যাওয়া পুরনো কাগজ। আমি পড়তে শুরু করলাম। তুমি যাদের দেখতে পেরেছ, তারা শুধু তোমার চোখের সামনে আসেনি, তারা তোমার পেছনেও দাঁড়িয়ে ছিল। শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত চারপাশে তাকালাম। ঘর একদম ফাঁকা, কিন্তু দরজার ফুটো দিয়ে আবারও দেখলাম একজোড়া লাল চোখ দরজার বাইরে থেকে আমাকেই দেখছে। আমি দরজা বন্ধ করে দিলাম, তালা দিলাম, কিন্তু ঠিক তখনই ঠক 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 দরজায় 3বার টোকা পড়ল। আমি আতঙ্কে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ আমার মোবাইল ফোনটা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটাই মেসেজ, আমরা কি ঢুকতে পারি? আমি ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক তখনই ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেল, আবার চালু হলো। এবার ক্যামেরা মোড অন হয়ে গেল নিজে থেকেই। ফোনের পর্দায় আমি নিজেকে দেখতে পেলাম, কিন্তু আমার ঠিক পিছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে। তার মুখ স্পষ্ট নয়, শুধু একজোড়া গভীর কালো ফাঁকা চোখের গর্ত। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি দরজার দিকে দৌড় দিলাম, দরজা খুলে বেরিয়ে গেলাম রাস্তায়। ভোরের কলকাতা তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেনি। রাস্তা তুলনামূলক ফাঁকা। আমি হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালাম, কেউ নেই। সব কি তাহলে কল্পনা ছিল? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু ঠিক তখনই সামনের রাস্তার ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়া দেখলাম। সে আমার দিকেই আসছে। আর তখনই আমি শুনতে পেলাম, তুমি পালিয়ে যেতে পারবে না। শেষ, নাকি সত্যিকারের দুঃস্বপ্ন এখনো বাকি?